experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্জনা ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, মিস্টার খন্দকার, আমার হাজবেন্ড আমাকে ঠকিয়েছে, তাতে আপনার মাথা ব্যথা কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নির্জনার কথায় রুহান হতভম্ব হয়ে যায়। সে টেরই পায় না কখন নির্জনা সেখান থেকে চলে গেছে। তার হুঁশ ফেরে অর্কর কণ্ঠে, আরে বেচারা, কি হলো? নির্জনা তোমার কথা বিশ্বাস করলো না? সাথে সাথে অর্ক মুখ বরাবর ঘুষি দেয়। রুহান বলে, বল, তুই আমার নির্জনাকে কি করেছিস? ওর কেন আমার কথা বিশ্বাস করলো না? আজ অর্ক মনস্থির করেছে রুহানের সাথে হাতে নয় মগজ দিয়ে লড়বে। তাই তো নির্জনাকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলেছে। নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে বাঁকা হেসে বলে, প্রথমত নির্জনা তোমার না, আমার। আর দ্বিতীয়ত আমার বউয়ের সাথে আমি কি করেছি সেটা তোমাকে বলবো? এমন গাথা আমি না। বাট তুমি যেহেতু এত আগ্রহী, তাই একটা ক্লু দেই। যা করলে অবেলায় গোসল করতে হয়, হাই নেক পড়তে হয়, আমি নির্জনার সাথে তাই করেছি। সাথে সাথে রুহান অর্ককে আরেকটা ঘুষি দিয়ে বলে, হাউ ডাউ ইউর টাচ হার? নিজেকে সামলে অর্ক বলে, আরে বাবা, নিজের বউকে টাচ করতে কি সাহস লাগে নাকি? ভালোবাসা থাকলেই হয়। রুহানের ফর্সা কপালে নীল শিরাটা ক্রোধে ফুলে উঠেছে। তুমি কি ভুলে গিয়েছো তোমার বোন আমার জিম্মায়? তুমি ভাবতেও পারবে না আমি তার সাথে ঠিক কি কি করতে পারি। তাই নাকি? তো করো না, তোমাকে বাধা কে দিয়েছে? ডোন্ট ইউ লাভ ইউর সিস্টার? Of course, I love her, but not more than my happiness. আর এই কয়েকদিনে আমি এটা বুঝে গেছি, আমার একমাত্র সুখ নির্জনা। হস্তযুগল মুষ্টিবদ্ধ করে রুহান বলে, তোমার ভাই বোন সুখী না থাকলে তুমি সুখী থাকবে? অবশ্যই না, কিন্তু আমার ভাই বোন অসুখী থাকবে কেন? তারা তো যা চেয়েছে তাই পেয়েছে। অর্কর কথা শুনে ভ্রু কুচকায় রুহান। যা দেখে অর্ক বলে, বুঝতে পারলে না তো? লেট মি ক্লিয়ার দিস। ভাইয়া প্রীতিকে পছন্দ করতো, তুমি ভাইয়ার সাথে প্রীতির বিয়ে দিয়েছ। আজ না হয় কাল প্রীতি ভাইয়াকে মেনে নেবেই, সো ভাইয়া হ্যাপি। আর রইল বাকি আরুষি, ওর কোনো প্রেম ট্রেম ছিল না। টিনেজ থেকে তার একটাই লক্ষ্য, কোনো হট হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করা। তোমাকে একটা সিক্রেট বলি, 6 মাস আগেও আরুষির বাকেট লিস্ট কি ছিল জানো? রুহান খন্দকারের মতো হ্যান্ডসাম কাউকে বিয়ে করা। তুমি জানো, বাবা যত ভালো ভালো ছেলে এনেছে সবাইকে আরুষি রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র ওরা হ্যান্ডসাম না বলে। আর যেসব ছেলে হ্যান্ডসাম তারা আমার বোনের মতো আটার বস্তাকে বিয়ে করতে রাজি হতো না, তাই এতদিন ওর বিয়ে হয়নি। তুমি ওকে বিয়ে করে সেই প্রবলেম সলভ করে দিয়েছো। আরও একটা বোনাস বলছি, আমার বাবার সব সময়ের ইচ্ছা ছিল কোনো বড় বিজনেস ফ্যামিলিতে আত্মীয়তা করা, আর তুমি সেই ইচ্ছেটা পূর্ণ করে দিয়েছো। কারণ খন্দকারের চেয়ে বড় বিজনেস ফ্যামিলি বাংলাদেশে আর কে আছে বলো? সো আলটিমেটলি তুমি আমার পরিবারকে আনহ্যাপি করতে গিয়ে সুপার হ্যাপি করে দিয়েছো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রুহান। এত বড় ভুল সে কিভাবে করেছে? রাগে অর্কের শার্টের কলারটা চেপে ধরে চিৎকার করে বলে, তুই মিথ্যা বলছিস। বিশ্বাস না করলে কি আর করা, তবে তুমি কথাগুলো যাচাই করে দেখতে পারো। আর সেই ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা মেরুন কালার ডায়েরি আছে, সেটাতেই আর সে নিজের বাকেট লিস্ট লিখে রেখেছিল। আই থিঙ্ক সো। কিন্তু যাই বলো ব্রো, আমার পুরো পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। কারণ শুধু তোমার জন্যই আমরা 3 ভাই বোন নিজের মতো মনের মতো জীবনসঙ্গী পেয়ে গেলাম। না, এটা কিছুতেই হতে পারে না। রুহানের চিৎকারে বিপরীতে অর্ক নিজের কলার থেকে রুহানের হাতটা সরিয়ে তার পরাজিত চেহারার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে, কিন্তু এটাই হয়েছে। আচ্ছা, এখন দ্য গ্রেট রুহান খন্দকার কি করবে? লেট মি গেস, ক্লাবে কিংবা বাড়ি গিয়ে একটা বড় মদের বোতল কিনে সেটা খেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বাপ্পারাজের মতো গান গাইবে। গানটা সুর করে গিয়ে সেই সুরেই শীষ বাজাতে বাজাতে অর্ক সেখান থেকে নিজের ঘরের দিকে চলে যায়। আমাকে কি একটা সুযোগ দেয়া যায় না? এই মুহূর্তেই মাহিরের এই প্রশ্নটা আরশির কাছে সবচেয়ে বড় কৌতুক বলেই মনে হলো।
রুহানের সাথে বিয়ের সময় কবুল বলার সাথে সাথে সে মাহের নামক অধ্যায়টিকে নিজের জীবন থেকে মুছে ফেলেছে। খানিকটা তাচ্ছিল্যের সাথে আরশি বলে, আপনি কীরকম সুযোগ চাইছেন মিস্টার হুদা? বাই এনি চান্স আপনি কি আমার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার সুযোগ চাইছেন? পরকীয়া শব্দটা শুনে মাহেরের মাথা গরম হয়ে গেল। নিজের ভালোবাসাকে এতটা ছোট করতে পারলো আরশি? সমস্ত কথা খুলে বলার পরেও সে কি করে এতটা নির্দয় হতে পারছে? মাহের ভেবেছিল ছোট বোনের চিকিৎসা নিয়ে জাফর সিদ্দিকীর করা ব্ল্যাকমেলিং এর কথা শুনলে আরশি তাকে ক্ষমা করে দেবে। আরশি প্লিজ, সবটা জেনে তারপরেও তুমি একথা কেন বলছো? আই লাভ ইউ, আর তুমিও তো আমাকে ভালোবাসো। কারেকশন, ভালোবাসতাম, কিন্তু এখন আমি বিবাহিত। আর আপনার জানা উচিত একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া বাকি সবাই নিশ্চিত। মিস্টার হুদা, আপনি যদি সত্যিই আমাকে ভালোবাসতেন তবে আমাকে তো এতটুকু চিনতে পারতেন যে ভালোবাসার দোহাই দিয়ে বিয়ের মতো একটা পবিত্র বন্ধন ভেঙে পুরাতন প্রেমিকের কাছে চলে যাব কিংবা পরকীয়াতে জড়াবো এতটা নোংরা মন মানসিকতার মেয়ে তো আমি নই। কিন্তু রুহান তোমাকে ভালোবাসে না, সে তোমার জীবনটা নরক করে দেবে। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপার নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। ও, ওয়ান মোর থিং, আমি কোনোদিনও আপনার কাছে যাব না, তাই ভবিষ্যতে এসব নিয়ে আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব। কথাগুলো বলে আরশি ধীর পায়ে মাহেরকে পেছনে নিজের ঘরের দিকে যেতে নিয়ে লাগলো। মাহের মাথা নিচু করে বাগানেই দাঁড়িয়ে রইল। একটু যদি দৌড়ে আরশির সামনে পথ আগলে দাঁড়াতে পারতো তাহলে দেখতে পেত আরশির চোখ থেকে কেমন শ্রাবণ ধারা বয়ে পড়ছে। আরশি ঘর মুখ হচ্ছে আর ভাবছে, না, ভুলেও পিছনে ফিরে তাকাবে না। তুই আজ মায়ের দিকে তাকালে সে তোকে পাওয়ার আশায় জীবনটা নষ্ট করে দেবে। যেমন অর্ণব ভাইয়ের বায়োলজিক্যাল ফাদার করেছিল। আমার মায়ের একটা ভুলের কারণে আমাদের 3 ভাই বোনের শৈশব কৈশোর নষ্ট হয়ে গেছে। তুই সেই একই ভুল করে আবার সবার জীবন নষ্ট করতে পারিস না। হ্যাঁ, আর সে জানে অর্ণব তার বাবার ঔরসজাত সন্তান না। মায়ের মৃত্যুর পর আরশি একবার নানার বাড়ি গিয়েছিল। সেখানে নানি যখন তার মামার সাথে এইসব নিয়ে কথা বলছিল তখন সে ওই ঘরে আলমারির পেছনে লুকিয়ে সব শুনেছিল। ইচ্ছা থাকলেও বাবাকে কিছু বলতে পারেনি এই ভয়ে, যদি তার বাবা আর আগের বসে অর্ণবের কোনো ক্ষতি করে। তখন থেকেই নিজের মায়ের উপর এক অদ্ভুত ঘৃণা জন্মে। তার প্রতিজ্ঞা করে জীবনে আর যাই হোক মায়ের মতো হবে না, যত যাই হোক একজনের সংসারে থেকে আরেকজনকে ভালোবাসে সবকিছু নষ্ট করবে না। রুহান পাগলের মতো করছে। সে সত্যি টেবিলে ড্রয়ারে মেরুন রঙের ডায়েরি পেয়েছে যেখানে অর্কর কথা মতো বাকেট লিস্টে রুহানকে বিয়ে করার কথা লেখা আছে। আর সে রুমের মধ্যে প্রবেশ করতে রুহান তার মুখোমুখি দাঁড়িয়ে ডায়েরিটা হাতে নিয়ে সেই পৃষ্ঠাটা খুলে প্রশ্ন করল। এটা কার লেখা? আর সে নির্লিপ্ত গলায় বলে, আমার। অর্কর কথাগুলোকে প্রথমে মিথ্যে বলে মনে হলেও এখন আর তা মনে হচ্ছে না রুহানের। তার বারবার মনে হচ্ছে আরশি তাকে ঠকিয়েছে। সে রাগে দুঃখে আরশির গলা চেপে ধরে। তোরা সবাই আমাকে ঠকিয়েছিস, তোদের সব কয়টাকে আমি দেখে নেব, কাউকে ছাড়বো না, সবগুলোর জীবন নরক বানিয়ে ছিড়ব। আর তুই আজ থেকে এখানেই পড়ে থাকবি। আমাকে বিয়ে করার খুব শখ ছিল তাই না? তোর শখ আমি মেটাবো। আজ থেকে তুই আর কোনো দিন শ্বশুর বাড়ি যেতে পারবি না। বিবাহিত হয়েও বিধবার মতো জীবন কাটাবি। কথাগুলো বলে রোহান আরশিকে ছেড়ে দ্রুত পা ফেলে জহুরা মঞ্জিল থেকে বের হয়ে যায়। রোহানের যাওয়ার পথে তাকিয়ে আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ এই জীবনটা সে নিজে বেছে নিয়েছে। অনাকাঙ্ক্ষিত যে কোনো স্পর্শ নারীর কাছে বিষ কাটার মতন, আর স্পর্শ যদি হয় জোরপূর্বক তবে তা মৃত্যু যন্ত্রণা সম। রুহানের স্পর্শে নির্জনার নিজের ওপর ঘৃণা সৃষ্টি হয়। সে ঝর্ণার পানি দিয়ে সাবান দিয়ে সে স্পর্শগুলো তুলে ফেলার চেষ্টা করছে। অর্ক রুমে প্রবেশ করে বুঝতে পারে সে ওয়াশরুমে। তাই বিছানায় বসে চুপচাপ অপেক্ষা করতে থাকে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সময় অতিবাহিত হয়ে গেলে অর্কর দুশ্চিন্তা হয়। আলতো করে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ে, কিন্তু নির্জনার কোনো সারা শব্দ পাওয়া যায় না। খানিকটা অপেক্ষা করেও কোনো লাভ হয় না। কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ফেলবে বলে প্রস্তুত হয়, কিন্তু তখনই দরজা খুলে বেরিয়ে আসে নির্জনা। দীর্ঘ সময় পানিতে ভেজার অতিরিক্ত সাবান দিয়ে শরীর মাজার ফলে তার শরীরটা রক্তশূন্য হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় কেটে গেছে। নির্জনা বলেই অর্ক এক ঝটকায় নির্জনাকে জড়িয়ে ধরে। সাথে সাথে নির্জনা অঝরে কান্না শুরু করে আর বলতে থাকে,
শয়তানটা শয়তানটা স্পর্শ করেছে। আমি অপবিত্র হয়ে গেছি। এত চেষ্টা করলাম তাও ওর নোংরা স্পর্শগুলো ধুতে পারছি না। আমি কি করবো অর্ক? নিজের উপর আমার প্রচণ্ড ঘেন্না হচ্ছে। আজ আমি সুন্দর বলে আজকে এই সমস্যা হয়েছে। আর যদি আমি কুচিত থাকতাম তাহলে রুহানা আমার সাথে এরকম করতো না। তুমি এক কাজ করো, অ্যাসিড এনে আমার মুখে ঢেলে দাও, আমার মুখটা কুচ্ছিত হয়ে যাক। কাঁদে না, তুমি শান্ত হও, আমার কথা শোনো। অর্ক নির্জনাকে থামানোর প্রচুর চেষ্টা করতে থাকে, কিন্তু লাভ হয় না। নির্জনা আরো অস্থির হয়ে বলতে থাকে, না না, আমি আর বাঁচতে চাই না, ছাড়ো আমাকে, আমি অপবিত্র। ওই অমানুষটা আমাকে আর বাঁচতে দেবে না। আমি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাথে সাথে অর্ক নির্জনার উপর চিৎকার করে ওঠে। শাট আপ, জাস্ট শাট আপ। প্রচন্ড রাগ আর ক্রোধের অর্ক ফুঁসে উঠেছে। নির্জনা ভয় পেয়ে যায়, কারণ অর্ককে এমন রূপে সে আগে কখনোই দেখেনি। সে অর্ককে কখনো বাচ্চা রূপে, কখনো রোমান্টিক স্বামী রূপে, কখনো বা ভাই হিসেবে দেখেছে। ক্রোধের আগুনে পোড়া অর্ককে এর আগে কখনোই সে দেখেনি। কি বললে? মরে গেলে সব সমাধান হয়ে যাবে? মরে গেলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে আমি কবে মরে যেতাম। এত বছর পাগল সেজে থাকতাম না। আর কি বলছো? তোমার রূপের জন্য রুহান পাগল হয়েছে? তোমার যদি এটা ধারণা হয়ে থাকে তাহলে জেনে রাখো, তোমার চেয়ে হাজার গুণ সুন্দরী মেয়েরা রুহানের জন্য পাগল, কিন্তু রুহান তাদের পাত্তা দেয় না। নির্জনা, বোঝার চেষ্টা করো। সমস্যাটা তুমি সুন্দর বলে হচ্ছে না, সমস্যাটা হচ্ছে কারণ রুহান মানসিকভাবে অসুস্থ। তুমি রিজেক্ট করায় সে তোমার প্রতি অবসেসড হয়ে গেছে। সত্যি বলতে এতে দোষ সম্পূর্ণ রুহানের না, তার মা বাবাও এর জন্য যথেষ্ট দায়ী। ওনারা ছোটবেলা থেকে ছেলে যা চেয়েছে তাই দিয়েছে। ছেলেকে শেখায়নি কিভাবে মানুষকে সম্মান করতে হয়, বিশেষ করে মেয়েদের। যদি শেখাতো তাহলে এটা সে বুঝতো যে কাউকে প্রপোজ করার অধিকার যেমন তার আছে, তেমনি তাকে রিজেক্ট করার অধিকার অন্য কারো আছে। ঠিক সেই কারণে রুহান মেয়েদের পণ্য হিসেবে মনে করে। সে ভাবতেই পারে না কোনো মেয়ে তাকে রিজেক্ট করবে। এতে তোমার বিন্দুমাত্র দোষ নেই। অর্কর কথায় নির্জনা কিছুটা শান্ত হলো। অর্ক নির্জনাকে আরো আবেশে বুকে জড়িয়ে ধরে বলল, আর কি বলেছিলে যেন? অপবিত্র হয়ে গেছো? রুহানের স্পর্শে যদি তুমি অপবিত্র হয়ে যাও তাহলে তো পৃথিবীর অর্ধেকের বেশি নারী অপবিত্র। কারণ আমরা পুরুষেরা এত বেশি নিচে নেমে গেছি যে ঘরে কিংবা বাইরে, বাচ্চা কিংবা বয়স্কা, সব নারী জীবনের কোনো না কোনো সময় এমন অনিচ্ছুক আর অনাকাঙ্ক্ষিত স্পর্শ পায়। 90% ক্ষেত্রে তো নারীরা এটা বুঝতেই পারে না যে কে তাকে স্পর্শ করলো। তোমাকে ছোট্ট একটা ঘটনা বলি, আমার ছোটবেলার। একদিন আরুষিকে নিয়ে দোকানে যাচ্ছিলাম, রাস্তায় মিছিল হচ্ছিল। মিছিলে মজা হবে ভেবে আমরা দুজনেই মিছিলের মধ্যে দিয়ে যাওয়া শুরু করি, কিন্তু মাঝ পথে আরুষির হাতটা ছুটে যায়। এরপর বহু কষ্টে ওকে আবার খুঁজে পাই। অর্ক নিজের কণ্ঠে আরেকটু তাচ্ছিল্য আনে। ভিড় কাটিয়ে দোকানে যাওয়ার পর আরুষির কান্না দেখে কারণ জিজ্ঞেস করতেই সে নিজের জামাটা উঠিয়ে দেখায়। বিশ্বাস করো নির্জনা, আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ হয়ে আমি আজও বুঝতে পারিনি যে 8 বছরের একটা বাচ্চার বুকে ওই অমানুষগুলো কি এমন সুখ খুঁজেছিল যে বাচ্চাটার বুকে আঁচড়ের দাগ ভরে গিয়েছিল আর সেখান থেকে রক্ত বের হচ্ছিল। স্বপ্নপুরুষ কেমন হওয়া উচিত? লম্বা, চওড়া, ফর্সা, ধনী, এই তো এসব কিছুই তো রুহান খন্দকারের আছে। তবে নির্জনা কেন তাকে ভালোবাসতে পারেনি? এই প্রশ্নটা নির্জনার পরিচিত সবার ছিল। তখন সে এইসব প্রশ্নের উত্তর এড়িয়ে যেত। একটা সময় তো তার মনেই হচ্ছিল যে রুহানকে প্রত্যাখ্যান করার অধিকার কিংবা যোগ্যতা কোনোটাই তার নেই। তবে তার আজ সেই সব মানুষদের ধরে এনে চোখে আঙুল দিয়ে অর্ককে দেখিয়ে দিতে ইচ্ছে করছে, আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, স্বপ্নপুরুষের লম্বা, চওড়া, ফর্সা, ধনী কোনো কিছু হওয়া জরুরি না, বরং অর্কর মতো বিচক্ষণ ও ধৈর্যশীল হওয়া জরুরি। নির্জনা আজ বুঝতে পারছে কেন সে রুহানকে কখনোই ভালোবাসতে পারেনি। কারণ তার নারী মন সর্বদা অর্কর মতো পুরুষের কল্পনা করেছে। পুরুষ যার কাছে আত্ম অহংকারের চেয়ে তার প্রেয়সীর চোখের পানির মূল্য বেশি থাকবে। পুরুষ যে ক্রোধের আগ্নেয়গিরিতে দাঁড়িয়ে প্রিয়ার গায়ে আঁচড় কাটবে না। পুরুষ যার কাছে তার জেদের চেয়ে শখের নারীর ইচ্ছের বেশি মূল্য থাকবে। নির্জনের আজ মনে হচ্ছে এমন চরিত্রের পুরুষ পেলে নারী তার স্বামীর চেহারার কদর্যতাও মেনে নিবে। কি এত ভাবছো? অর্ক তাকে ঘোর কাটে নির্জনার। কিছু না। বলতেই অর্ক তাকে বক্ষ পিঞ্জরে আবদ্ধ করে নেয়। এখনো মন খারাপ? উহুম, তাহলে ঘুম আসছে না। তাহলে চোখ বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগেও নির্জনা ভেবেছিল
অর্ক এখন তার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করবে, কারণ সে তার বিবাহিত সমবয়সী মেয়েদের কাছ থেকে শুনেছিল স্ত্রীর মন ভালো করার জন্য স্বামীদের কাছে একমাত্র উপায় সঙ্গম। তবে আজ যখন অর্ক তাকে কথার জালে আবদ্ধ করে বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে তাতে তার কোনো দোষ নেই, তখনও সে ভেবেছিল একবার সে শান্ত হলেই অর্ক এমন কিছু করবে। সরাসরি না বলেও অর্কর ইঙ্গিতে নির্জনা অর্ক সেই প্রশ্ন করেছিল রুহানের স্পর্শগুলো ভুলিয়ে দিতে এখন অর্ক তাকে কাছে টানবে কিনা। কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে অর্ক বলে, তোমার শরীরে আমার যে স্পর্শ সেটাই চিরন্তন, আর বাকি কোনো কিছুর অস্তিত্ব নেই। তোমার শরীর থেকে কারো স্পর্শ ভুলিয়ে দেয়া বা মন ভালো করার জন্য ফিজিক্যাল রিলেশনের দরকার নেই। একটা কথা মনে রাখবে, শারীরিক চাহিদা, উন্মত্ততা, কামনা প্রতিটি নারী পুরুষের অংশ, কিন্তু সব সময় শরীরকে স্পর্শ করলে হয় না। কিছু কিছু সময় হৃদয়টাও ছুঁয়ে দেখতে হয়। অনেক কিছু ভেবে অবশেষে আরশি স্থির করে সে খন্দকার বাড়িতে ফেরত যাবে। জাফর সিদ্দিকী মেয়ের সিদ্ধান্তে সহমত। মাহির অর্কর কাছে নিজের অপারগতা স্বীকার করে সকালেই চলে গেছে, তবে যাবার আগে জানিয়ে গেছে আরশির জন্য সে অপেক্ষা করবে। আরশি যদি কখনো রুহানের বাচ্চা নিয়েও তার কাছে আসতে চায়, তবুও সে আরশিকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে দুবারও ভাববে না। অন্যদিকে অর্ক আর নির্জনা আরশিকে বাধা দিয়ে বাড়িতে রাখতে চাইছে। অর্ক এক পর্যায়ে আরশিকে গত রাতে তার আর রুহানের মধ্যে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। এরপরও তুমি ওই পাগলটার সংসার করতে চাও? একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরশি বলে, এটা আমার নিয়তি, আমি মেনে নিয়েছি। তোমরা যত তাড়াতাড়ি মেনে নিবে তত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মনে মনে বলে, আমি যদি ফিরে যাই তবে রুহানের সমস্ত রাগ আমার উপরে পড়বে, আমি ফল ভোগ করব। কিন্তু যদি ফিরে না যাই তাহলে আমার পুরো পরিবার এই ভুক্তভোগী হবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আজ প্রীতির ভাইয়ের কুলখানি, আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই এসেছে ফরিদ রহমানের তার পরিবারের দুঃখে সামিল হতে। কিন্তু তারা এখানে এসে হাসিবের মৃত্যুর কথা বলে প্রীতির বিয়ে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত হয়ে যায়। এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল আর মেয়ে বিয়ের আগের দিন পালিয়ে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। এমন মেয়ে যদি আমার হতো তাহলে হয় মেয়েকে খুন করতাম, না হয় নিজে গলায় দড়ি দিতাম। মেয়ের চরিত্রের ঠিক নেই, ইত্যাদি আরো কত মুখরোচক আলোচনা সমালোচনা। সবটাই প্রীতি ও তার পরিবারের কানে আসছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। তবে প্রীতির ভয় হচ্ছে অন্য জায়গায়, তা হলো অর্ণব। মানুষটাকে সে এতদিন যা চিনেছে তাতে সে জানে এই সব কিছু অর্ণবের কানে গেলে সে চুপ করে থাকবে না। তাই বড় বোন পাপড়ির স্বামীকে বলে অর্ণবকে চোখে চোখে রাখার ব্যবস্থা করেছে। কিন্তু ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, অর্ণবের ক্ষেত্রে তাই হয়েছে। প্রীতি তার মা ও বড় দুই বোন মিলে ভাইয়ের জন্য তিসবিহি খতম পড়ছিল। তখনই পাপড়ির স্বামী হন্তদন্ত হয়ে এসে রুমে এসে জানায় অর্ণব পাড়ার এক ছেলেকে বেদম পেটাচ্ছে, কারণ সে প্রীতির নামে বাজে কথা বলেছে। সবাই দৌড়ে সেখানে যায়। ততক্ষণে গ্রামের মুরব্বী সহ সবাই সেখানে জড়ো হয়েছে। অর্ণবকে গ্রামের ছোট বড় মোটামুটি সবাই চেনে। একে তো যুব নেতা, তার উপর মন্ত্রীর ছেলে, তাই কেউ তাকে বাধা দিচ্ছে না। প্রীতির মেজ বোন প্রিমা ছেলেটাকে দেখেই মুখ বিকৃত করে প্রীতিকে উদ্দেশ্য করে বলে, আরে এটা তো সামান্য না, তোকে বিয়ে করার জন্য কত কি করলো, শেষমেশে না পেরে তোর নামে গ্রামে খারাপ খারাপ কথা ছড়ালো। আজকেও নিশ্চয় এমন কিছুই বলেছে, আর তোর জামাইয়ের কোনো কানে গেছে তাই সাইজ করতেছে। উচিত বিচার। প্রিমার কথাকে পাত্তা না দিয়ে প্রীতি সামনে এগিয়ে যায়। অর্ণবের হাতের লাঠিটা ধরে শান্ত গলায় বলে, অনেক হয়েছে, মরা বাড়িতে আর তামাশা করবেন না, ঘরে চলুন। রকচটা গলায় অর্ণব বলে, আমি তামাশা করছি? আর এরা তখন থেকে তোমার নামে যা তা উল্টাপাল্টা কথা বলছে, তার বেলা? অনেক হয়েছে, মরা বাড়িতে আর তামাশা করবেন না, ঘরে চলুন। অর্ণব এক হাতে পেটের কাঁধ জড়িয়ে সকলের উদ্দেশ্যে কর্কশ গলায় বলে, ডক্টর প্রীতি রহমান আমার বিবাহিত স্ত্রী। বিয়েটা যেভাবেই হোক সেটা আমাদের এবং পরিবারের ব্যাপার। ভবিষ্যতে এই নিয়ে কোনো বাজে কথা যদি আমার কানে আসে তবে তার অবস্থায় ছেলের চাইতেও খারাপ হবে। আপনারা ভুলও এটা ভাববেন না যে আমি নেতা কিংবা মন্ত্রীর ছেলের পাওয়ারের জন্য এসব বলছি। আমি এসব বলছি কারণ আমি প্রীতির স্বামী। ভবিষ্যতে যদি আমার কাছে কোনো রাজনৈতিক ক্ষমতা নাও থাকে তবু আমি এই কথাই বলবো, আর এটা অর্ণব ইর্তেজা সিদ্দিকীর ওয়াদা। একটা নিঃশ্বাস নিয়ে প্রীতির দিকে তাকিয়ে, এবার চলো। রুহান গতদিন বাড়ি ফেরেনি, এ নিয়ে বাড়ির সবাই দুশ্চিন্তা করেছে, বিশেষ করে মাইমুনা খন্দকার। তিনি আশিকে যা নয় তাই বলে অপমান করেছেন।